সুন্দরবনে কোমর নদীর বাঁধ ভেঙে প্রায় ৭০০ মিটার এরিয়ার বাঁধ ভেঙে গিয়েছে। তো সেই বাঁধ নিজেরাই মেরামতি করছেন গ্রামের মানুষ। তার কারণ যদি জল ঢুকতে শুরু করে গ্রামে, তাহলে বসত ভিটে চাষের জমি সব শেষ। অনুপ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সেখান থেকে সরাসরি। অনুপ, কিভাবে কাজ করছেন তারা? গত রবিবার যে রেমল যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু সুন্দরবন উপকূলবর্তী বিভিন্ন এলাকায় কিন্তু পড়েছে। তার মধ্যে এই যে পাখিরালা গ্রামে যে গোমর নদী রয়েছে, সেই গোমর নদী পাহাড়ে এই যে এখানে প্রায় ৭০০ মিটার যে নদীবাঁধ, সেখানে কিন্তু ধস নামে এবং সেই ধস নামার ফলেই কিন্তু তোমাকে দেখাবো, সেই ধস নামার ফলে কিন্তু সেই এলাকার মানুষজনরা কিন্তু নিজেরাই হাত লাগিয়েছে এই নদীবাঁধ মেরামতি করতে। কারণ তারা জানিয়েছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা করা হয়েছে। তবে যেভাবে নদীবাঁধে ধস নেমেছে, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এই নদীবাঁধ ভেঙে গেলে, এই যে তোমাকে দেখাবো যে গ্রামটা রয়েছে, এই নদীবাঁধ ভেঙে গেলে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই নদীর জল অর্থাৎ নোনা জল ঢুকে যেমন চাষের ক্ষতি হবে, তেমন এই যে এখানে বিভিন্ন পুকুর রয়েছে, মাছ চাষ করা হয়, সেই মাছও নষ্ট হয়ে যাবে। কৃষি ফসল যা ছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে, এমনই আশঙ্কা প্রকাশ করছে। তবে তোমাকে একটু শোনাবো যে এই যে মানুষজন যারা এখানে কাজ করছে, তারা কি বলতে চাইছেন এবং এইভাবে কতটা আতঙ্কে রয়েছেন, এবং আগামী দিন যদি এইভাবে নদীবাঁধ না সারানো হয় কীভাবে তাদের ক্ষতি হতে পারে, সেটা নিয়েই তোমাকে একটু বলছি। এই নদীবাঁধ আপনারা কীভাবে সারাচ্ছেন? এই আমরা পেপার দিয়েছে আমাদের, দিয়ে এই সারাই করা হচ্ছে। মাটি বস্তায় করে মাটি ঢুকিয়ে এই জয়েন্টগুলো আটকাচ্ছি। এখন তো ভয়ে আতঙ্কে হয়ে আছি। কেন আতঙ্কে রয়েছে? এই আবার যদি ঝড় যদি নদী ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়, তার জন্য আতঙ্কে আছে। কী চাইছেন আপনারা? আমাদের নদীর বাঁধটা ভালো হলেই আমরা উপকৃত হতে পারি। আকাশে মেঘ দেখলে কি আপনাদের ভয় হয়? অবশ্য ভয় হয়, অবশ্য ভয় হয়। কারণ কারণে যদি ঝড় আসে তাহলে একদম নদীর বাঁধ চলে যাবে, চাষেরা স্বাভাবিক স্বাভাবিক নষ্ট হয়ে যাবে। গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাবেই, আকাশে মেঘ দেখলে তো ভয় হবেই। প্রশাসন সাহায্য করেছে, কিন্তু ওই কাজটুকু, বাকি কাজটুকু নিজেরাই হাতে হাত মিলিয়ে করে যাচ্ছেন। তার কারণ এই নদী বাঁধ, এই মাটির বাঁধই বড় ভরসা তাদের। এবং হাতে হাত লাগিয়ে যেমন এখানে কাজ করছেন, তেমন হাসনাবাদে বিদ্যুৎ আধিকারিকের গাড়ি ঘেরাও করেছেন মানুষ। তার কারণ 3 দিন হয়ে গেল, এখনো হাসনাবাদের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু করা গেল না। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি বেশ কিছু জায়গায়। তাই এবার তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে মানুষের মধ্যে। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কি বলছে, সমস্যাটা কোথায়? দেখো তনুদা, এই যে রেমালের যে ঘূর্ণিঝড়, রেমালের যে তাণ্ডবে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর ইলেকট্রিকের যে পোস্ট, সেই ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়েছে এবং তার কারণে হাসনাবাদের বিস্তীর্ণ এলাকা কিন্তু আজ 3 দিন ধরে একদম বিদ্যুৎহীন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং যেহেতু সেই বিদ্যুৎ নেই, সেই কারণে কিন্তু জলের সমস্যা হচ্ছে এবং বাড়িতে লাইট কারেন্টের তো সমস্যা হচ্ছেই। এবং এই কারণে কিন্তু আজকে এলাকার মানুষ, যেহেতু এখনো বিদ্যুৎ আসেনি, সেই কারণে রাস্তা অবরোধ করে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা অভিযোগ, যে বিদ্যুৎ দপ্তরের যেসব কর্মীরা কাজ করছে, তারা গাফিলতি করছে, তাদের গাফিলতির জন্যই এই বিদ্যুৎ এখনো আসছে না। এবং ধন্যবাদ অনুপম। আমাদের এই 3 দিন বিদ্যুৎ নেই এখানে। ঝড়ের পরেও তো আজ 2 দিন হয়ে গেল বিদ্যুৎ নেই। লোকে খাবে কি? জল নেই। এর জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি। আমাদের এখানে যে জাম্পিংটা ছিল কাটাখালী বাজার কেন্দ্রিক, সেই জাম্পিংটা আমাদের এখানে অবশ্যই চাই। এইটা হলে আমরা এখানে বিদ্যুৎটা পাবো। আগে এই সমস্যাটা ছিল না, আগে আমাদের এখানে ছিল, সেখানটা খুলে নিয়ে চলে গেছে। এটা প্রায় আজকে 1 বছর ধরে এরকম চলছে, 1 বছর নাগাদ এরকম চলছে। কিছু হলেই কারণ থাকে। এখন চাইছি অবিলম্বে যাতে বিদ্যুৎ আসে, তার ব্যবস্থা করতে হবে। ওদিকে ডানকুনি পুরসভার বেশ কিছু ওয়ার্ডের ড্রেস কোড হাফ প্যান্ট। তার কারণ এই রেমালের প্রভাবে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে একতলা বাড়িতে জল ঢুকে গেছে, রাস্তায় পুরো জল, এবং অনেকে তালা বন্ধ করে বেরিয়ে চলে গিয়েছেন। এখনো তো বর্ষা আসেনি, বর্ষাকালে কি হবে? কিন্তু পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না, জল নামছে না কেন? রানা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন রানা?
হ্যাঁ অতনু দেখো, গতকাল রেমালের জেরে যা বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু ডানকুনি পৌরসভার 21টা ওয়ার্ডের মধ্যে 9টা ওয়ার্ড কিন্তু রীতিমতো জলমগ্ন বলা যেতে পারে। মানে একেবারে জলবন্দী অবস্থায় তারা বাড়িতে যেমন রয়েছে, পাশাপাশি যে একতলা মানে একটু নিচু যে এলাকাগুলো সেখানে কিন্তু ঘরের ভেতর জল ঢুকে গেছে। ফলে রান্না খাওয়া দাওয়া কিন্তু সব তাদের দোতলা নালে ছাদে করতে হচ্ছে। এই যে জল যন্ত্রণা, এটা কিন্তু ডানকুনি পৌরসভা দীর্ঘদিনের ব্যাপার। যেহেতু এখনও বর্ষা আসেনি, সেটার যেমন একটা তোমার আতঙ্ক গ্রাস করছে, পাশাপাশি এই যে নিকাশি নালার যে একটা সমস্যা, ডানকুনি পৌরসভাকে বারবার জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি বলে যারা নাগরিক তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে। মানে পাশাপাশি এই যে জল জমা আছে, পরিষ্কার জল হলে তার কোনো চিন্তা থাকে না, কিন্তু যে আরে ড্রেনের এই অবস্থায় যাতায়াত করছেন। কি করবো বলুন, আমাদের তো সারা জীবন এইভাবেই কষ্ট করে ভোগ করতে হচ্ছে। মানে আমি এখানে এসেছি প্রায় 25 বছর আস্তে আস্তে জলের লেভেল বাড়ছে। আর নিকাশির যেটা মেন জায়গা, এটা হচ্ছে 14 নম্বরের বকুলতলা টু ফ্যাক্টরি মেন গেট, ওই জায়গাটার কাজ এখনো থমকে আছে। ওইটা না হলে এই জলের সমস্যার কোনো সমাধানই হবে না। তো এইভাবেই আটকে আছেন? আমি আটকে আছি, দেখুন না কি অবস্থা জলে, কত কষ্ট আমাদের যখন ঘর করতে হয়েছে গেছে। কাঁদছেন কেন? খাওয়া দাওয়া কিভাবে করছেন? রান্না রান্না করতে পারছি না, দোকান থেকে নিয়ে আসতে আর খাচ্ছি। কি এইভাবেই আসা যাওয়া করেন? কি করবে, এইভাবেই যা আশা করে সারা জীবন। নোংরা জল তো, নোংরা জল তো এই তো এই জলে গেলে মতো পায়ে চুলকানি, ঘা, ফোড়া সব হবে। এইভাবেই যেতে হচ্ছে? এইভাবেই যেতে হচ্ছে। তা বলেন না? বললে আমাদের কথা শোনে কে, কার কথা শোনে? ওইদিকে বলি এইদিকে কান্দিস বেরিয়ে যায়। দুর্যোগ শুরু হতে না হতেই কারেন্ট গেছে, সেই কারেন্ট এখনো আসেনি। আর যা হয় তার জন্য জলও পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের সমস্যা, জলের সমস্যা। সমাধান কিভাবে হবে জানেন না মুর্শিদাবাদের পাঠানপাড়ার মানুষ। তারা জানেন যে যদি আমরা রাস্তা আটকে বিক্ষোভ দেখাই তাহলে হয়তো কারোর টনক নড়বে। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। প্রণব, কেন কোথায় সমস্যা হচ্ছে, কেন বিদ্যুতের লাইন দেওয়া যাচ্ছে না? দেখো, গত 3 দিন ধরে এই তোমার বহরমপুরতে এবং লালবাগ যে রাজ্য সড়ক রয়েছে তার ওপরেই নতুন গ্রাম বলে একটি গ্রাম রয়েছে, সেখানে গত 3 দিন ধরে বিদ্যুৎ নেই। এবং এরই প্রতিবাদে কিন্তু আজকের লালবাগের যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ককে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ যে সামান্য কারণেই তাদের এলাকাতে বিদ্যুৎ থাকে না, এবং যে এই ঝড়ের পর থেকেই কিন্তু বিদ্যুৎ নেই বলে কিন্তু তাদের অভিযোগ। এবং যেহেতু বেশিরভাগ মানুষ তোমার পশুপালনের ওপর নির্ভরশীল, সেই কারণে তাদের খাবার কিন্তু কাটতে হয় সেই মেশিনের দ্বারাই। এবং বিদ্যুৎ না থাকার জন্য কিন্তু সেই গরুর গবাদি পশুর তোমার খাবার তারা কাটতে পারছে না। এবং বিদ্যুৎ না থাকার জন্য তারা বিভিন্ন রকমভাবে বিদ্যুতের পানীয় জল থেকে আরম্ভ করে শুরু করে এই গরমের মধ্যেই তাদেরকে বাস করতে হচ্ছে। এবং এই কারণেই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তাদের আরও অভিযোগ যে বিদ্যুৎ দপ্তরকে বারে বারে ফোন করলেও তার কোনো সদুত্তর পাচ্ছেন না, তাই তারা বাধ্য হয়েই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং লালবাগ থানার পুলিশ এবং 72 ঘন্টা ধরে কারেন্ট নেই। দ্বিতীয় কথা কি, মাঠ পাড়ে লাইট জ্বলছে, আমাদের এখানে লাইট নেই। আমাদের দিয়ারে আজকে হাজার হাজার গরু মোষ না খেয়ে মরছে। এবার তারপরে আমরা বারবার অনুরোধ করছি যে আমাদেরকে লালবাগ পৌরসভা লাইনটা দেওয়া হোক, নচেত এখানে খাটালের মোড় থেকে কার্জন ব্রিজ থেকে আমাদেরকে বহরমপুর লাইনটা দেওয়া হোক। ওনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। ফোন করছি, এই 9টায় লাইন দিব, এই 1 ঘন্টার মধ্যে দিচ্ছি, এই বিকালে দিচ্ছি। আজ কালকে আমাকে শুধু বলে গেছে লাইন দিচ্ছি লাইন দিচ্ছি। এই বিরুদ্ধে আমরা এখন অবরোধ করেছি। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পানিহাটি হাসপাতালে গিয়েছিলেন জল জমে রয়েছে এটা জেনে। তো সেখানে যখন তিনি যান, জমা জল দেখতে যখন যান, তাকে ঢুকতে দিতে রাজি হয়নি নিরাপত্তা রক্ষীরা। আর তা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। বছরের সাংসদ, এত বছরের বিধায়ক, এটার কোনো পন্থার হয়নি। এটা তো লজ্জা, আর এটা তো কিছু বলার নেই। মানুষ দেখছে, মানুষ অসুবিধার মধ্যে আছে, মানুষ পড়ছে। এটাই তো পানিহাটির রূপ, এটাই তো পানিহাটির ছবি। এই জলের মধ্যে দিয়ে পেশেন্টের বাড়ির লোক যাচ্ছে আসতে, এই অবস্থায় যেভাবে সাপ ঢুকতে পারে, এ ঢুকতে রিস্ক তো আছে, রিস্ক তো রয়েছে। দেখুন, এই তো এই অবস্থার মধ্যে আছে, তো
মানে হসপিটাল কর্তৃপক্ষ বা হসপিটাল কর্তৃপক্ষ থেকেও বেশি বলবো স্থানীয় প্রশাসন তাদের নজরের দিকে নেই, তাই করছে না।